পাহাড়ের প্রতি আমি সবসময় একটু বেশি অবসেসড। যদিও কাজের ফাঁকে খুব একটা ঘুরে বেড়ানো হয় না, তবুও ভ্রমণশীল মনটার ভেতর একটু উকি দিতেই বুঝতে পারলাম এবার কিন্তু সমুদ্র বেজায় চোটে। অগত্যা দেরি না করে ঝটপট ব্যাগ গুছিয়ে পাড়ি দিলাম বাঙালির প্রাণ কেন্দ্রে। বুঝতে আশা করছি খুব একটা অসুবিধা হচ্ছে না আপনাদের। একদম ঠিক ধরেছেন। আজকের পর্বে আপনাদের জানাবো বীরকুলের ইতিহাস, যা বর্তমানকালে আমার আপনার সবার প্রিয় দীপুদার দীঘা। আর সাথে সন্ধান দেব সমুদ্র সৈকতের খুব কাছে একটি পকেট ফ্রেন্ডলি আস্তানার। আমি সোহাম আপনাদের সকলকে আমার চ্যানেল ট্রাভেল উইথ সোহামের একটি নতুন পর্বে প্রাণ ভরা ওয়েলকাম জানাচ্ছি। চলুন তাহলে ইতিহাসের পাতা উল্টে ঘুরে আসা যাক প্রাচ্যের ব্রাইটন থেকে। সময়টা অষ্টাদশ শতাব্দী আর সালটা 1760। মীর কাসেমকে তখন বাংলার মসনদে বসার স্বীকৃতি দিয়েছে ব্রিটিশরা। ট্রিটি অফ 1760 অনুযায়ী তাকে 3টি জেলা ইংরেজদের হাতে তুলে দিতে হয়: চাকলা বর্ধমান, চাকলা মেদিনীপুর এবং চাকলা চট্টগ্রাম। চাকলা মেদিনীপুর তখন 54টি পরগনাতে বিভক্ত ছিল, যার মধ্যে একটি ছিল এই বীরকুল। তারপর কিছুটা সময় বয়ে গেছে। এবার সালটা 1773। ওয়ারেন হেস্টিংস সদ্য বাংলার গভর্নর জেনারেল হয়ে এসেছেন। তার বিরাজকালে এই বীরকুল জায়গাটির কথা তিনি অনেকবার শুনতে পান, আর বীরকুলে আসা মাত্রই তার মোহে পড়ে যান। চারিদিকে স্নিগ্ধতা, মনোরম পরিবেশ, নীল সমুদ্র, সব কিছুকে ভালোবেসে ফেলেন আর তক্ষুনি ঠিক করেন এখানে একটি বাংলো বানাতেই হবে। ভালোবাসা এতটাই গাঢ় ছিল যে বাংলো বানিয়ে মাঝে মাঝে এসে থাকতেন ওখানে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1780 সালে তার স্ত্রীকে লেখা চিঠিতে তিনি এই বীরকুলকে ব্রাইটন অফ দ্য ইস্ট বলেও সম্বোধন করেছিলেন। তাকে দেখে ব্রিটিশাররা এবং ইউরোপিয়ানরা আসতে শুরু করেন। গ্রীষ্মকালে এসে সমুদ্র উপভোগ করতেন সকলে। সমুদ্র স্নান করা থেকে মাছ ধরা সব কিছুতেই মজেছিলেন সকলে। তবে একটা প্রবলেম ছিল, যা আস্তে আস্তে বড় আকার নেয়। তখন বীরকুলে আসতে লেগে যেত 2 থেকে 2.5 দিন। ছিল না কোনো সড়ক ব্যবস্থা, ছিল না কোনো রকম কোনো নদীর উপরে সেতু। তো তাই এই ব্রিটিশাররা আস্তে আস্তে এই জায়গার প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলছিল। এরপরে শোনা যায় যে 1823 সালে একটি ইউরোপিয়ান দল এখানে আসেন, কিন্তু তারা এখানে এসে কিছুই খুঁজে পাননি। শুধুমাত্র হেস্টিংস সাহেবের বানানো সেই যে বাংলোটি তার ধ্বংসাবশেষই খুঁজে পেয়েছে। এরপর অনেকগুলো বছর কেটে যায়, প্রায় 100 বছরের কাছাকাছি। সালটা তখন 1921। কলকাতার বুকে দাপিয়ে বেড়াচ্ছে এক বিখ্যাত জুয়েলারি দোকান, যার নাম হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি। তার নামডাক এতটাই যে তার সব খদ্দের হয় রাজা, না হলে জমিদার। এই দোকানটির মালিক ছিলেন জন ফ্র্যাঙ্ক স্নেথ। স্নেথ সাহেব ছিলেন ভ্রমণ পিপাসু মানুষ। তার এই ঘুরে বেড়ানোর শখটা তার সব খদ্দের প্রায় সকলেই জানতেন। এমন সময় বালিশাহীর এক জমিদার তাকে বীরকুলের ব্যাপারে বলেন আর তাকে আমন্ত্রণ জানান একবার আসার জন্য। ভ্রমণ পাগল স্নেথ সাহেব বীরকুলের ব্যাপারে শুনেছিলেন, খুব এক্সাইটেড হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ প্ল্যান করেন বীরকুল যাওয়ার। কিন্তু তখন আসল বীরকুল পরিবর্তন হয়ে দীঘা হয়ে গেছে। কেন দীঘা নামটা হলো তা অবশ্য জানা যায় না, তবে মুখে মুখে কথা অনুযায়ী যে স্থানটিতে বঙ্গোপসাগর ও ওখানকার লোকাল নদী চম্পা এসে মিলিত হয়, সেই জায়গাটিকে স্থানীয়রা দিঘি বলতেন। তাই হয়তো জায়গাটির নাম পরিবর্তন হয়ে দীঘা হয়ে ওঠে। যাই হোক, গল্পে ফেরা যাক। স্নেথ সাহেবকেও খুব কাঠখড় পোড়াতে হয়েছিল কিন্তু এই দীঘাতে পৌঁছতে। কলকাতা থেকে বেলদা, বেলদা থেকে কাঁথি, তারপর হাতির পিঠে করে দীঘা। তখন যদিও আগের বীরকুল আর ছিল না, তখন পুরোটাই পরিবর্তন হয়ে দীঘা হয়ে গেছে। সময়ের সাথে সাথে প্রাকৃতিক পরিবর্তন আর ভূমিক্ষয়ের ফলে আগের হেস্টিংস সাহেবের বীরকুল তখন সমুদ্রের তলায়। হেস্টিংস সাহেবের শখের বাংলোটিও আর ছিল না, সবটাই মিশে গিয়েছিল জলের তলায়। তবে এবার স্নেথ সাহেব বীরকুলে এসে বা দীঘাতে এসে প্রেমে পড়ে গেলেন। এতটাই প্রেমে পড়ে গেলেন যে ফিরে গিয়ে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তিনি একটি আবেদন রাখেন যে তিনি
এই বীরপুল জায়গাটিতে একটি জমি কিনতে চান। তো ব্রিটিশ গভর্নমেন্ট তার এই আবেদনে রাজি হন এবং তাকে একটি 11 একরের মতো একটি জমি তাকে অ্যালট করেন। সেই জমিতে তিনি একটি বাংলো বানান, যেই বাংলোটার নাম হচ্ছে রানসউইক হাউস। যেই বাংলোটি আজও দীঘাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সেই বাংলোটি এখনকার বর্তমান দীঘাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের পশ্চিমবঙ্গ ইলেকট্রিসিটি পর্ষদের একটি গেস্ট হাউস। আপনারা যারা দীঘাতে আসবেন অবশ্যই সেই গেস্ট হাউস একবার ঘুরে দেখবেন। তার কারণ আরও ভালো লাগবে যে মেন বিল্ডিংয়ের গায়ে একটা সাদা ফলকে এখনও লেখা আছে ইন অ্যাফেকশনেট মেমোরি অফ জন ফ্র্যাঙ্ক স্নেক, দি ফার্স্ট রেসিডেন্ট অফ দীঘা। হ্যাঁ, স্নেক সাহেবই ছিলেন দীঘার প্রথম বাসিন্দা। আর আমি যে এই ছিল দীঘার ইতিহাস। যারা আপনারা এই ইতিহাসের সম্পর্কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা জানতেন না তারাও কমেন্টে জানাবেন যে কেমন লাগলো দীঘার ইতিহাসের গল্প শুনে। চলুন এবার তাহলে আপনাদের সেই জায়গাটি সন্ধান দিই যেটা আমি অনেকক্ষণ আগে বলেছিলাম, একটি পকেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিই যা আপনাকে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে বাধ্য করবে। চলুন যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি জাহাজ বাড়ির সামনে। আমার পিছন দিকটা যদি আপনারা দেখেন, এটাই হচ্ছে দীঘার ফেমাস জাহাজ বাড়ি, যেটা নিউ দীঘাতে। আর আপনাদের যেরকম আমি বলেছি একটু আগে যে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব, তো কী করে আসবেন এই হোটেলে সেটা একবার আপনাদের বলে দিই। আপনি যদি ডান দিক থেকে আসেন তাহলে হচ্ছে এদিকে ডান দিকে হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে একটা টোটো বা হেঁটেও আসতে পারেন। টোটো নিলে একদম জাহাজবাড়ির সামনে এখানে এসে নামবেন, একদম জাহাজবাড়ির ঠিক উপর একদম উল্টো দিকে, এদিকটা একবার দেখিয়ে দাও, ঠিক উল্টো দিকে যে গলিটা চলে যাচ্ছে এই গলিটা দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে ওম হোটেল। চলুন আপনাদের হোটেলটা একবার দেখিয়ে আসি। আমি এখন দাঁড়িয়ে আছি ওম হোটেলের সামনে। চলুন আপনাদের একবার রুমগুলো দেখিয়ে দিই আর কি কি সার্ভিসেস অ্যাভেলেবেল সেগুলো ব্যাপারে আপনাদের একটা ডিটেল ইনফরমেশান দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স, এরপরে এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। দাদা হচ্ছে ম্যানেজার। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম হচ্ছে অভিজিৎ। অভিজিৎ। আর আপনার? আমার নাম শুভঙ্কর। শুভঙ্কর। আর তোমার? এ দাদা আমাকে অনেক হেল্প করেছে বাইরে গিয়ে। মানুষ। আচ্ছা, হ্যাঁ বলো। আপনাদের এমনি এই হোটেলে রুমস তো অ্যাভেলেবেল থাকেই, কীরকম টাইপের রুমস আপনাদের অ্যাভেলেবেল আছে এখানে? মানে এমনি নর্মালি আছে? এখানে নন এসি আছে, সিঙ্গেল বেডের আছে, তারপরে একটা ফুল বেডের আছে যেটা ওটা আছে একটা, আর এমনি 8টা এসি রুম আছে। 8টা এসি রুম। আর ওটাও ডবল বেড, মানে 3 জন করে থাকতে পারবে। আচ্ছা, আর ডরমিটরিও আছে বলছিলেন? ডরমিটরি। আর যেটাতে বাথটাব দিয়ে আছে সেটা কি রুম? ওটাও সেটা এসি রুম। এসি রুম। ওটা কি ডবল বেডেড না? ওটা ওই সিঙ্গেল বেড, 3 জন থাকতে পারবে। 3 জন থাকতে পারবে? 3 জন থাকা যাবে। আচ্ছা, মানে ডবল 2+1 করে থাকতে পারবে। হলে যদি বাচ্চা থাকে ওটা 4 জন আলাদা করে। ও সেই রুমে বাথটাব আছে? বাথটাব যেটা আছে না, এমনি আমাদের যে বেডগুলো আছে আপনারা 4 জন, মানে দুটো চাইল্ড বা বাবা মা 4 জন থাকতে পারেন। এমনি অ্যাডাল্ট যদি থাকে 3 জন অ্যালাউ করা যায়। আর বাথটাবও আমাদের রয়েছে ডরমেটরি গ্রুপ এলো 6-7 জন, 8 জন, 10 জন, এটার জন্য আমাদের গ্রুপ রয়েছে ডরমেটরি, একসঙ্গে দেখা যাওয়া। আর আমাদের যদি কেউ মনে করে যদি রান্না করে খাওয়া দাওয়া করবে নিজেরা গ্যাস ওভেন বাড়ি থেকে নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করবে, সেরকমও জায়গা রয়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে এখানে কিচেন নেই। তো আপনারা যারা আসবেন তারা এই জায়গাটা যেরকম এখানে অ্যালট করা আছে, যারা বাসে করে আসেন অনেক গ্রুপ, তারা এখানে নিজেরা রান্না করে 60-70 জনের একটা গ্রুপ আসলেও এখানে কিন্তু ইজিলি রান্না করে খেতে পারবেন।
প্লাস আপনারা যদি ডাইনিং টেবিলের চেয়ার রয়েছে, হ্যাঁ। খাওয়া দাওয়া করার জায়গাটা, আর কিচেন এদিকে রান্না বান্না করবে, এদিকে রান্না বান্না করে 70 জন 80 জন 100 জন গ্রুপ এলো, রুমও আছে, প্লাস সঙ্গে নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে, সেরকম সিস্টেম সেরকম আছে। আর কেউ কোনো কারো যদি মনে হয় যে না আমরা 50 জন গ্রুপ আছি, রান্না বান্না করবো না, আমরা রুম প্লাস ফুড নিয়ে রুম ব্যবস্থা করে থাকি। ওটা আগে থেকে জানালে বুকিং এর সময় রুম প্লাস ফুড দিয়েও হয়ে যাবে, রান্না করবে না কিন্তু সিলেক্ট করে দিতে হবে যে কি কি মেনু খাবো, বা যেরকম ওই হিসাবে একটা প্যাকেজ পার হেড দিয়ে দেওয়া হয়। ওটা একটু আগে থেকে জানাতে হয় আমাদের। আরেকটা জিনিস যেটা আছে, আপনারা যদি কোনো ছোট গ্রুপে আসেন, এখানে কিন্তু রান্নার সরঞ্জাম কিছু নেই, আপনাদের কিন্তু সাথে করে ক্যারি করে আনতে হবে। মশলাপাতি তো এখান থেকে কিনতে পেয়ে যাবেন, প্লাস এখানে ভাড়া পেয়ে যাবেন, গ্যাস ওভেন মনে ভাড়াও সিলিন্ডারও ভাড়া, সবই ভাড়া পেয়ে যাবেন, অসুবিধা কিছু নেই। নিয়ে যে আসতে হবে তার কোনো মানে নেই, আপনারা এখানে এসে ভাড়া নিয়ে আপনার নিজেদের মতো, কারণ অনেকের ইচ্ছা করে যে যখন মোহনায় যাবো একটু মাছ কিনে এনে ফ্রাই খাবো বা এই, তো সেই জন্য সেই ব্যবস্থাও এখানে করা আছে। প্লাস বড় যদি গ্রুপ হয় তাহলে তো কোনো কথাই নেই, দুরকম হয়, ওরা রান্না করেও খেতে পারে। প্লাস যদি রান্না করার যদি সেরকম ব্যবস্থা না থাকে, তাহলে আগে থেকে বুকিংয়ের সময় বলে দিলে দাদারা সেই মেনু ফিক্স করে দিলে সেই অনুযায়ী ফুডিং প্লাস লজিংয়ের সিস্টেম করে সেইভাবে তারা চার্জ করবে, তাই তো? হ্যাঁ, একদম অবশ্যই। এটা হচ্ছে নন এসি ডরমিটারি রুম, বেশ বড়। এখানে কতজন মোটামুটি অ্যাকোমোডেট করতে পারবে? 6-7 জন যদি থাকে মোটামুটি এখানে আরামসে থাকতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুম, ডরমিটারি রুমের, বেশ বড়, পরিষ্কার। এদিকে ব্যালকনি আছে, এদিকে একটা ব্যালকনি, বেশ বড় রুম, 6-7 জন আসলে আরাম সেখানে থাকতে পারবে। আর এদিকে একটা ব্যালকনি। হোটেলে কিচেন নেই, তবে রাস্তায় সামনে প্রচুর খাওয়ার দোকান, আপনাদের কোনো অসুবিধা হবে না খাওয়ার পেতে। তো এই ছিল হচ্ছে ডরমিটারি রুম, মানে বেসিক্যালি এটা 6-7 জন থাকার মতো রুম। 8-10 জন আরামসে হয়ে যাবে, আর এক্সট্রা ম্যাট্রেস দিলে হয়ে যাবে। এটা হচ্ছে ডবল বেড এসি, এখানে এসি লাগানো, এখানে একটা মিরর আছে, প্লাস একটা কাপড় টাইপের আছে। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে বাথটাব অ্যাভেলেবেল, এই রুমটাতে শুধু বাথটাব আছে। আর যেরকম উপরে রুমটা ছিল, এখানে ব্যালকনিটা পিছন দিকে। এটা হচ্ছে আরেকটা ডাবল বেড রুম। এইখানে সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানকার ব্যালকনিটা রোড ফেসিং, এটা হচ্ছে একদম রোড ফেসিং। এই সব জায়গায় আপনাদের হোটেল পেয়ে যাবেন, এইখানে হোটেল পেয়ে যাবেন, খাওয়ার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। এই দিকে আরেকটা ব্যালকনি আছে, মানে দুটো ব্যালকনি আছে, দুটো ব্যালকনি রোড ফেসিং, দুটো ব্যালকনি রোড ফেসিং। বেশ বড় রুম। আর এটা হচ্ছে বাথরুম, ওয়াশরুম। এই রুমের সাথে বাথটাব নেই, বাথটাব একটা রুমেই আছে, তাই তো? এটা হচ্ছে এসি রুম, ডাবল বেড এসি। এদিকে এসি লাগানো, এদিকে আবার উপরে যেরকম দেখালাম ওরকমই একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, খুব সুন্দর ফার্স্ট ফ্লোরটা। এটা হচ্ছে ডাবল বেডরুম, কিন্তু এটা নন এসি। এইদিকেও একটা ব্যালকনি আছে, ওটা হচ্ছে সাইড ব্যালকনি। আর এটা হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার। এদিকে একটা ড্রেসিং টেবিল প্লাস কাপবোর্ড টাইপের। এটাও সাইড ব্যালকনি, যেটা একটু আগে দেখালাম।
এই হচ্ছে এখানকার রুমস। আজকের এই দীঘার পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আপনাদের মধ্যে আজকে প্রথমবার আমার এই চ্যানেলে আসলেন তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে এবং নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।